বাচ্চা জন্মের পর কি কি করা উচিত সেটা নিয়ে একটু কথা বলবো। বাচ্চা জন্মাবে কোন জায়গায়, কিরকম হসপিটাল চুজ করবো সেটা যদি আগে একটু বলো। যদি প্রেগনেন্সিটা লো রিস্ক থাকে, মানে মায়ের কোনো মেডিকেল কমপ্লিকেশন নেই, বাচ্চা ঠিকভাবে ফর্ম হয়েছে, এখন পর্যন্ত কোনো কমপ্লিকেশন হয়নি, তাহলে কিন্তু লোকাল যেখানে আছেন নার্সিংহোম, হসপিটাল, সরকারি বেসরকারি আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু একটা জিনিস আমাদের লাগে যে ওটিতে বা লেবার রুমে যেখানে বাচ্চা জন্ম নেবে সেখানে যেন একজন বাচ্চার ডাক্তার নিশ্চয়ই থাকে। কেন যে ইউ মাইট বি কট উইথ সারপ্রাইজ এনি টাইম। 99% অফ টাইমস থিংস উইল গো ওয়েল, কিন্তু ওই 1 থেকে 5% বাচ্চা বাই ডেফিনিশন ওদের কিছু না কিছু নিওনেটাল কেয়ার দরকার হয়। ইটস অ্যান ইউনিভার্সাল রেকমেন্ডেশন যে একজন বাচ্চাদের ডাক্তার, কিংবা যদি খুব গ্রামগঞ্জ হয় তাহলে সেখানে ট্রেন্ড বার্থ অ্যাটেন্ডেন্ট বলি, মানে এরকম আশা ওয়ার্কার বা দায়ী যাকে ট্রেন করা হয়েছে নিওনেটাল কেয়ার, অ্যাটলিস্ট স্টিমুলেশন করা, সাকশন করা, আর একটা ব্যাগ এন্ড মাস্ক দিয়ে একটু ইনিশিয়াল ব্রিদিং দেওয়া। আমরা বাচ্চাদের জন্মের সময় কয়েকটা টার্ম শুনেছি যে গোল্ডেন আওয়ার বা গোল্ডেন টাচ, এগুলো খুব শোনা যায়। হ্যাঁ, এই গোল্ডেন আওয়ার ব্যাপারটা কি? সো ফার্স্ট আওয়ার আফটার প্রেগন্যান্সি, প্রথম 1 ঘন্টা ইজ কল্ড গোল্ডেন আওয়ার। ওকে, সো মানে এই সময়টা তুমি দেখো বাচ্চা যখন পেটে থাকে মায়ের, অবাক হয়ে যাবে, তার স্যাচুরেশন কিন্তু 65% থাকে। এত কম? হ্যাঁ, কেন? ভেতরে যে পুরো অ্যাটমসফিয়ার সেটা ইজ পারফেক্টলি ওয়ার্কিং, অ্যান্ড বাচ্চা 0 গ্রাম থেকে 3 কিলো পর্যন্ত বেরোতে পারে উইথ দ্যাট মিলিউ। এই বাচ্চা যখন বেরিয়ে যাচ্ছে, ও যদি না কাঁদে বা যদি অ্যাক্টিভ না থাকে, আমরা এটাকে অ্যাসফিক্সিয়া বলি, তখন বাচ্চার কিন্তু স্যাচুরেশনটা ডিপ পড়ে যায়। এই সময়টা আমরা চাই যে বাচ্চার স্যাচুরেশন 95-এর উপরে থাকে। কেন? বাইরের সিচুয়েশন আলাদা, ভেতরের সিচুয়েশন একদম আলাদা। ভেতরে একটা বাচ্চা 65%-এ গ্রো করতে পারে, বাইরে কিন্তু 65 হলে কিন্তু প্রিটার্মিনাল। তো এই কেয়ারগুলো যেন আমরা দিতে পারি, সেটা ইম্পর্টেন্ট। আমাদের ছোটবেলায় বলা হতো যে বাচ্চাকে কাঁদানো উচিত, উল্টো করে চড় মারো, কাঁদাও, কাঁদলে নাকি বুকের জোর বাড়ে। আমাকে একটু এক্সপ্লেন করো বাচ্চার কান্নাটা কতটা ইম্পর্টেন্ট। দেখো, বাচ্চার যে ভিগারাস ক্রাই আফটার বার্থ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি পিডিয়াট্রিশিয়ান। যে সময়টা তুমি দেখবে বাচ্চা জন্ম নিয়ে নিয়েছে কিন্তু কাঁদছে না, ব্লু, লিস্টলেস পড়ে আছে, কোনো টোন নেই, এরকম পড়ে আছে, সেই সময় বাচ্চা ডাক্তার আর গাইনি ডাক্তার দুজন কিন্তু সাদা হয়ে যায়, ফাঁক পড়ে যায়। সেটা খুব ডেঞ্জারাস সিচুয়েশন। এই সময়টাই কিন্তু বাচ্চাদের ডাক্তারের কাজ ওকে স্টিমুলেট করা। আমরা আর যেরকম সিনেমায় দেখায় পা তুলে, ওটা একদম করি না, সেটা একদম প্রোহিবিটেড। ওকে, হ্যাঁ, বাচ্চা সুপ্ত অবস্থায় আমরা স্টিমুলেট করি ওকে। আমাদের স্টিমুলেট করার ধরন আছে যে পায়ের নিচে, সোলের নিচে আমরা ফ্লিক করি, সেটাতে স্টিমুলেট যদি হয়ে যায় ভালো, নাহলে আমরা ব্যাগ এন্ড মাস্ক দিই, মানে একটা মাস্ক দিয়ে একটা ব্যাগ দিয়ে আমরা হাওয়া পুশ করি। অক্সিজেন লাগতেও পারে, নাও লাগতে পারে। আর বেশিরভাগ ক্ষেত্রে 90% কেসে কিন্তু এইটুকু করলে বাচ্চা কিন্তু ফিরে আসে লাইফটা। এন্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাচ্চার ক্রাই এট বার্থ অ্যাকচুয়ালি বলে যে বাচ্চার লাংস গুলো ঠিকঠাক হয়েছে কিনা, আর বাচ্চার অক্সিজেন স্যাচুরেশনটা ঠিকঠাক আছে কিনা। একটা বাচ্চা যদি ভালোভাবে জন্মায়, ভালো অক্সিজেন নিয়ে জন্মায়, তাহলে কিন্তু কাঁদবে। ওকে, না কাঁদা ইজ আ প্রবলেম। বাঙালি বাড়ির কথা আমি বলছি, জেনারিক বাঙালি বাড়িতে বলা হতো জন্মের সময় বাচ্চাকে মধু খাওয়াসনি। এখন শুনেছি এটা নাকি খুব মানে প্রোহিবিটেড একটা জিনিস, কারণ মধু খাওয়ানো উচিত নয়, এটা আমি শুনেছি। আমাকে এটা নিয়ে যদি একটু এক্সপ্লেন। মধু তুমি স্পেসিফিকলি কথা বললে তাই বলে বলছি, মধু তো আমরা জন্মের পরে কি আমরা 1 বছর পর্যন্ত দিই না, বিকজ দের ইজ আ রিস্ক অফ বটুলিজম। বটুলিজম বলে একটা রোগ যেটা মধু দিয়ে স্প্রেড করে। তাই নাকি? কি কি সেটা আমাকে একটু বলো। এটা একটা ব্যাকটেরিয়া যেটা বটুলিনাম বলি আমরা। সেই টক্সিনটা যদি শহদের মাধ্যমে যায় তাহলে 1 বছরের আগে একটা বটুলিজমের ভয় থাকে। তাই বলে আমাদের রুটিন রেকমেন্ডেশন যে প্রথম 1 বছরে মধু যেন কাছে পিঠে না আসে। অনেকে সদ্যজাত বাচ্চাদের এসিতে রাখেন, মানে বাচ্চা হয়েছে তারপর এসি ঘরে রাখেন। বাচ্চাকে এসিতে রাখা যায়? কবে থেকে এসিতে রাখতে? দেখো, আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হলো রুম টেম্পারেচারটা যেন 27 থেকে 28 থাকে। 27-28 রুম টেম্পারেচার তুমি কিভাবে রাখবে? অ্যাজ লং অ্যাজ ডাইরেক্ট ড্রিফট অফ এয়ার না পড়ে, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা ব্যাপার, অনেকেই বাচ্চাদের অনেক বেশি কাপড়ে জড়িয়ে রাখেন, এটা কতটা হেলদি, কতটা ঠিকঠাক? আগেইন আমরা যেটা বলি মা বাবাদের, যে হাত পা একটু মাঝে সাঝে টাচ করে দেখবে, খুব গরম না থাকে, ঠান্ডা না থাকে। সো মাঝামাঝি একটা লিউকওয়ার্ম থাকলে উই আন্ডারস্ট্যান্ড দ্যাট উই আর ওকে। এরপরে যদি ডাউট হয় তুমি টেম্পারেচার নিয়ে দেখতে পারো। 36.5 থেকে 37.5 এটা হলো নর্মাল টেম্পারেচার রেঞ্জ। একটা বাচ্চা জন্মানোর পর তাকে ঠিক কিভাবে বড় করে তুলতে হয়
তার জন্য রয়েছে গাইডলাইন। সেটা জানার জন্যই আজকে নীলাঞ্জনের সঙ্গে সিরিয়াসলি বলছিতে রয়েছেন ডক্টর অশোক মিত্তাল। অশোক, ওয়েলকাম। আগের বার তোমার সঙ্গে কথা হয়েছিল, দারুণ লেগেছিল, এবারও আরেকবার তোমাকে কাছে পেয়েছি, ইটস অ্যামেজিং। আজকে বাচ্চা জন্মের পর কি কি করা উচিত সেটা নিয়ে একটু কথা বলবো। ফার্স্ট অফ অল, বাচ্চা জন্মাবে কোন জায়গায়, কিরকম হসপিটাল আমরা সিলেক্ট করব, কিরকম হসপিটাল চুজ করব, সেটা যদি আগে একটু বলো। একটা ফ্যামিলিতে যখন একজন বৌমা প্রেগনেন্ট হয়েছেন, ইউজুয়ালি সেই ফ্যামিলিতে অন্য মহিলারা একজন গাইনোকোলজিস্টকে দেখাতে থাকে, তো ওরা ওইখানেই যায়। সেটা ছোট্ট গ্রামও হতে পারে, ডিস্ট্রিক্ট লেভেলও হতে পারে, শহরও হতে পারে। নাও ইফ দ্য যদি প্রেগনেন্সিটা লো রিস্ক থাকে, মানে মায়ের কোনো মেডিকেল কমপ্লিকেশন নেই, বাচ্চা ঠিকভাবে ফর্ম হয়েছে, এখন পর্যন্ত কোনো কমপ্লিকেশন হয়নি, তাহলে কিন্তু লোকাল যেখানে আছেন নার্সিংহোম, হসপিটাল, সরকারি বেসরকারি, আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু একটা জিনিস আমাদের লাগে যে ওটিতে বা লেবার রুমে যেখানে বাচ্চা জন্ম নেবে সেখানে যেন একজন বাচ্চার ডাক্তার নিশ্চয়ই থাকে। কেন যে ইউ মাইট বি কট উইথ সারপ্রাইজ এনি টাইম। 99% অফ টাইমস থিংস উইল গো ওয়েল, কিন্তু ওই 1 থেকে 5% বাচ্চা বাই ডেফিনিশন ওদের কিছু না কিছু নিওনেটাল কেয়ার দরকার হয়। মানে শুধু ধোয়া পোছা ছাড়া অক্সিজেন লাগতে পারে, স্টিমুলেশন লাগতে পারে, সাকশনিং লাগতে পারে, এইগুলো লাগতে পারে। তো তাই জন্য আমরা সবসময় চাই, ইটস অ্যান ইউনিভার্সাল রেকমেন্ডেশন, যে একজন বাচ্চাদের ডাক্তার, কিংবা যদি খুব গ্রামগঞ্জ হয় তাহলে সেখানে ট্রেন্ড বার্থ অ্যাটেন্ডেন্ট বলি, মানে এরকম আশা ওয়ার্কার বা দায়ী যাকে ট্রেন করা হয়েছে নিওনেটাল কেয়ার, অ্যাটলিস্ট স্টিমুলেশন করা, সাকশন করা, আর একটা ব্যাগ এন্ড মাস্ক দিয়ে একটু ইনিশিয়াল ব্রিদিং দেওয়া। তো এই যে বেসিক কেয়ারগুলো, এগুলো দেওয়ার জন্য একজন কেন যেন সার্টিফাইড লোক থাকে। যদি হাই রিস্ক হয় প্রেগনেন্সি, মানে মায়ের যদি কোনো মেডিকেল কমপ্লিকেশন হয়, বা বাচ্চার যদি কোনো বার্থ ডিফেক্ট বা অন্য কোনো প্রবলেম হয়, বা আমরা অ্যান্টিসিপেট করি প্রিটার্ম ডেলিভারি বা অন্য কোনো রিস্ক, মায়ের হেমরেজ হয়ে শুরু হলো, ব্লিডিং শুরু হয়ে গেল, বা জল ভেঙে গেছে, বাচ্চা অনেকটা ছোট কম্পেয়ার টু দ্য জেস্টেশনাল এজ, এগুলোতে কিন্তু আমরা সবসময় চাই যে এগুলো হাই রিস্ক ডেলিভারি, এগুলো যেন একজন এক্সপার্ট করে, আর একটু লেভেল 3 সেন্টার। প্রবলেমটা কিন্তু ইটস নট উইথ দ্য অবস্ট্রেকটিক কেয়ার, প্রবলেম হলো নিওনেটাল কেয়ার। মানে বাচ্চা তো বেরিয়ে যাবে, কিন্তু তারপরে ও হাই রিস্ক প্রেগনেন্সির বেশি চান্স যে বাচ্চার কোনো অসুবিধা হতে পারে। তো এই সদ্যজাত বাচ্চা ডেলিভারির পর একজন যেন নিওনেটোলজিস্ট বা পিডিয়াট্রিশিয়ান থাকে এরকম হসপিটালে যেখানে লেভেল 3 এনআইসিইউ আছে। আমরা নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার, মানে সদ্যজাত বাচ্চাদের গহন চিকিৎসা, এটার লেভেলস আছে। লেভেল 1 হলো যেটা মায়ের কাছে থাকবে, বেশি কেয়ার লাগবে না। লেভেল 2 একটু বেশি কেয়ার লাগবে, যেটা সরকার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে অনেকগুলো কিন্তু এসএনসিইউ করেছে। সেখানে ডেলিভারি হয় না, কিন্তু বাচ্চাকে তখন ট্রান্সফার করা যায় নার্সিংহোম থেকে। আর লেভেল 3 হলো ফর হাই রিস্ক ডেলিভারিজ, সেখানে কিন্তু তোমার লেভেল 3 এনআইসিইউ, যেখানে ভেন্টিলেটর, সিপ্যাপ, সারফ্যাক্টেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো সম্ভব হয়, সেখানে তুমি একটু শহরে যেতে হবে, একটু বড় হসপিটালে যেতে হবে। আমরা বাচ্চাদের জন্মের সময় কয়েকটা টার্ম শুনেছি কিছু ভিডিওতে বা কোনো লেখালেখিতে, যে গোল্ডেন আওয়ার বা গোল্ডেন টাচ, এগুলো খুব শোনা যায়। হ্যাঁ, এই গোল্ডেন আওয়ার ব্যাপারটা কি? সো ফার্স্ট আওয়ার আফটার প্রেগনেন্সি, প্রথম 1 ঘন্টা ইজ কল্ড গোল্ডেন আওয়ার। ওকে, সো মানে এই সময়টা তুমি দেখো, বাচ্চা যখন পেটে থাকে মায়ের, তখন তার স্যাচুরেশন থাকে, মানে যেটা আমরা পালস অক্সিমিটারে দেখি, অবাক হয়ে যাবে, তার স্যাচুরেশন কিন্তু 65% থাকে। এত কম? হ্যাঁ, কেন? ভেতরে যে পুরো অ্যাটমসফিয়ার, সেটা ইজ পারফেক্টলি ওয়ার্কিং, অ্যান্ড বাচ্চা 0 গ্রাম থেকে 3 কিলো পর্যন্ত বেরোতে পারে উইথ দ্যাট মিলিউ। ওই একটা এনভায়রনমেন্ট যেটা বাচ্চাকে সবকিছু দেয়, নিউট্রিশন দেয়, অক্সিজেন দেয়, জীবিত থাকার জন্য আর বাড়ার জন্য, শরীরে গ্রোথের জন্য সবকিছু দেয়। এই বাচ্চা যখন বেরিয়ে যাচ্ছে, ও যদি না কাঁদে বা যদি অ্যাক্টিভ না থাকে, আমরা এটাকে অ্যাসফিক্সিয়া বলি, তখন বাচ্চার কিন্তু স্যাচুরেশনটা ডিপ করে যায়। এই সময়টা আমরা চাই যে বাচ্চার স্যাচুরেশন 95 এর উপরে থাকে। কেন? বাইরের সিচুয়েশন আলাদা, ভেতরের সিচুয়েশন একদম আলাদা। ভেতরে একটা বাচ্চা 65% গ্রো করতে পারে, বাইরে কিন্তু 65 হলে কিন্তু প্রিটার্মিনাল। তো এই কেয়ারগুলো যেন আমরা দিতে পারি, সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে তুমি বললে এক্ষুনি বাচ্চা কাঁদছে কি কাঁদছে না, আমাদের ছোটবেলায় বলা হতো যে বাচ্চাকে কাঁদানো উচিত, উল্টো করে চড় মারো, কাঁদাও, কাঁদলে নাকি বুকের জোর বাড়ে। আমি জানি না এগুলোর মধ্যে কোনটা কোনটা মিথ, কোনটা কোনটা ঠিকঠাক, আমাকে যদি এক্সপ্লেন করো, বাচ্চার কান্নাটা কতটা ইম্পর্টেন্ট? দেখো, বাচ্চার যে ভিগারাস ক্রাই আফটার বার্থ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি পিডিয়াট্রিশিয়ান। যে সময়টা তুমি দেখবে বাচ্চা জন্ম নিয়েছে কিন্তু কাঁদছে না,
ব্লু, লিস্টলেস পড়ে আছে, কোনো টোন নেই, এরকম পড়ে আছে, সেই সময় বাচ্চা ডাক্তার আর গাইনি ডাক্তার দুজন কিন্তু সাদা হয়ে যায়, ফাঁক পড়ে যায়। সেটা খুব ডেঞ্জারাস সিচুয়েশন। এই সময়টাই কিন্তু বাচ্চাদের ডাক্তারের কাজ ওকে স্টিমুলেট করা। আমরা আর যেরকম সিনেমায় দেখায় পা তুলে, ওটা একদম করি না, সেটা একদম প্রহিবিটেড। ওকে, হ্যাঁ, বাচ্চা সুপ্ত অবস্থায় আমরা স্টিমুলেট করি ওকে। আমাদের স্টিমুলেট করার ধরন আছে যে পায়ের নিচে, সোলের নিচে আমরা ফ্লিক করি। আচ্ছা, সেটাতে স্টিমুলেট যদি হয়ে যায় ভালো, নাহলে আমরা ব্যাগের মাস্ক দিই, মানে একটা মাস্ক দিয়ে, একটা ব্যাগ দিয়ে আমরা হাওয়া পুশ করি। অক্সিজেন লাগতেও পারে, নাও লাগতে পারে। আর বেশিরভাগ ক্ষেত্রে 90% কেসে কিন্তু এইটুকু করলে বাচ্চা কিন্তু ফিরে আসে লাইফটা। এন্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাচ্চার ক্রাই এট বার্থ অ্যাকচুয়ালি বলে যে বাচ্চার লাংস গুলো ঠিকঠাক হয়েছে কিনা, আর বাচ্চার অক্সিজেন স্যাচুরেশনটা ঠিকঠাক আছে কিনা। একটা বাচ্চা যদি ভালোভাবে জন্মায়, ভালো অক্সিজেন নিয়ে জন্মায়, তাহলে কিন্তু কাঁদবে। ওকে, না কাঁদা ইজ আ প্রবলেম। মানে ওই 3 ইডিয়েটে যেমন দেখিয়েছিল অলি জুয়েল, আলি জুয়েল, আলি জুয়েল, আমি জানি না তোমরা বলো কি বলো না, ওই সিনটা যখন আমরা দেখছি, তোমরা তো নর্মাল সিনেমা হিসেবে দেখছো, আমরা দেখছি এই বাচ্চাটা কতক্ষণ হয়ে গেছে কাঁদছে না, কিন্তু কোনো মুভমেন্ট করছে না, তখন আমাদের বুক ধড়বড় ধড়বড় করতে শুরু করে। বাচ্চার কান্না নিয়ে বললে, বাচ্চাকে একটা সময় আমাদের বাড়িতে, বা বাঙালি বাড়ির কথা আমি বলছি, জেনারিক বাঙালি বাড়িতে বলা হতো জন্মের সময় বাচ্চাকে মধু খাওয়াসনি। এখন শুনেছি এটা নাকি খুব মানে প্রহিবিটেড একটা জিনিস, কারণ মধু খাওয়ানো উচিত নয়, এটা আমি শুনেছি। আমাকে এটা নিয়ে যদি একটু এক্সপ্লেন করো। শুধু বাঙালি কেন, অনেক রকম তো আমরা সব এথনিক গ্রুপের পেশেন্ট গুলো দেখতে হয় আমাদের, অবাঙালি, মারওয়াড়ি, শিখ, সব রকম, পাঞ্জাবি, সবার আলাদা আলাদা একটা ট্রেন্ড আছে। যে আমাদের যেরকম আছে ঘুট্টি খাওয়ানো, মানে একটা মিক্সচার অফ সামথিং হয়, যেটা আমি ঠিক জানি না কি মেশানো হয়, কিন্তু জলের মধ্যে মিশ্রি আর কিছু অন্য আজওয়াইন বা জিরে টিরে দিয়ে একটা কনকাশন বানানো হয়, আর সেটা নাকি ঠাকুরদা বা ঠাকুরমা একজন দেয়। তো ইট হ্যাপেন্ড ইন মাই কেস অলসো। যখন আমার বাচ্চা হয়েছিল, আমি বাবাকে তখন বলেছি, বাবা এটা করো না প্লিজ, আমি বাচ্চার ডাক্তার, আমি এটা অন্যদেরও বারণ করি, আমার বাচ্চার ক্ষেত্রে একদমই হবে না। আচ্ছা, তো জনম ঘুট্টি হোক, মধু হোক, অনেক ক্ষেত্রে আমি দেখেছি সুগার ওয়াটার দেওয়া হয়, ডেক্সট্রোজ ওয়াটার, সেটা, এগুলো সব কিন্তু বারণ। এগুলো সবগুলোকে মিলিয়ে একটা ওয়ার্ড আছে, প্রিল্যাকটিয়াল ফিড, মানে ল্যাকটিয়াল মানে দুধ, মায়ের দুধ। দুধ দেওয়ার আগে অন্য কিছু আমরা দেব না, আমরা সোজা একটা জিনিসই দেব, যেটা মাদার্স ব্রেস্ট ফিড। সো প্রিল্যাকটিয়াল ফিডস এর কোনো এভিডেন্স নেই দিস ক্যান বি হার্মফুল। আর মধু তুমি স্পেসিফিকলি কথা বললে তাই বলে বলছি, মধু তো আমরা জন্মের পরে কি, আমরা 1 বছর পর্যন্ত দিই না, বিকজ দের ইজ আ রিস্ক অফ বটুলিজম। বটুলিজম বলে একটা রোগ, যেটা মধু দিয়ে স্প্রেড করে। তাই নাকি? কি কি সেটা আমাকে একটু বলো। এটা একটা ব্যাকটেরিয়া, যেটা বটুলিনাম বলি আমরা। সেই টক্সিনটা যদি শহদের মাধ্যমে যায়, তাহলে 1 বছরের আগে একটা বটুলিজমের ভয় থাকে। তাই বলে আমাদের রুটিন রেকমেন্ডেশন যে প্রথম 1 বছরে মধু যেন কাছে পিঠে না আসে। তার মানে মধু খাওয়ানো যাবে না বাচ্চাকে, মায়ের দুধ খাওয়ানোর আগে কোনো কিছু মুখে দেওয়া যাবে না। আচ্ছা, গোল্ডেন আওয়ার নিয়ে তুমি আরো কিছু আমাকে পয়েন্ট বলেছিলে। সো গোল্ডেন আওয়ারে কয়েকটা জিনিস আছে। 1 নম্বর হলো যে সময়টা বাচ্চা জন্ম নিচ্ছে, যেখানে জন্ম নিচ্ছে, সেখানে একজন বাচ্চাদের ডাক্তার কিংবা এরকম একজন বার্থ অ্যাটেন্ডেন্ট যাকে ট্রেন করা হয়েছে ইন নিওনেটাল রিসাসিটেশন প্রোগ্রাম, এটা থাকা, তার উপস্থিতিটা খুব জরুরি। নিওনেটাল বলছো বারবার, এটা কি? আমরা তো মানে নিওনেটাল মানে শুনেছি। না, নিওনেটাল মানে সদ্যজাত বাচ্চাদের নিয়ে যে সায়েন্সটা, সেটাকে আমরা নিওনেটাল বলি। তাই বলে এই সায়েন্সটা যারা প্র্যাকটিস করে তাদেরকে বলা হয় নিওনেটোলজিস্ট। আচ্ছা, সো একজন বাচ্চাদের ডাক্তারই ইউজুয়ালি এই কেয়ারটা নেয়, তো একজন বাচ্চাদের ডাক্তার থাকা উচিত। নাম্বার 2, বেশিরভাগ ক্ষেত্রে 90% অফ প্রেগনেন্সিতে রুটিন কেয়ার লাগে, মানে বাচ্চাকে ক্লিন করা, মপ করা, হিটটা একটু দেওয়া যাতে করে বাচ্চা ওয়ার্ম থাকে, প্রথম ক্রাইটা যেন স্ট্যাবলিশ থাকে, ব্রিদিংটা যেন স্ট্যাবলিশ থাকে। সো টেম্পারেচার, এয়ারওয়ে ক্লিয়ারেন্স, ব্রিদিং ঠিকঠাক আছে, আর কালার ঠিকঠাক আছে, পিঙ্ক কালার, সার্কুলেশন, মানে যেটাকে সার্কুলেশন আমরা বলি, যে রক্ত প্রবাহটা ঠিকঠাক আছে। 10% কেসে কিছু এক্সট্রা লাগতে পারে, যেমন আমি বললাম যে স্টিমুলেশন লাগতে পারে, অক্সিজেন লাগতে পারে, একটু ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশন লাগতে পারে। এই ভেন্টিলেশনটা সেই ভেন্টিলেশন না, একটু পাফ বলি আমরা, মানে মুখে মাস্ক দিয়ে এয়ারটাকে পুশ করা, সেটা লাগতে পারে 10% কেসে বা 5% কেসে। ইসেনশিয়াল নিউবর্ন কেয়ারে আমরা বাচ্চাকে মুছে, যখন টেম্পারেচারটা মেনটেন হয়ে যায়, তারপরে আমরা নগ্ন বাচ্চাকে মায়ের বুকের সঙ্গে জড়িয়ে দিই, তাতে বাচ্চা কন্ট্যাক্টটা পায়,
বাচ্চারও ডেভেলপমেন্ট হয়, টেম্পারেচার মেনটেন হয়, আর মায়ের তাতে অনেক ভালো একটা মিল্ক প্রবাহটা, দুধের প্রবাহটা বাড়ে তাতে। আচ্ছা এটাকে আমরা ক্যাঙ্গারু মাদার কেয়ার বলি। এটা খুব জরুরি, কিন্তু এটা NNF, ইউনিসেফ, WHO সবাই রেকমেন্ড করে। আচ্ছা, মায়ের সাথে ওই টাচটা ইম্পর্টেন্ট, মানে ওরা ওই টাচটা ভীষণ ইম্পর্টেন্ট। Okay. বাচ্চারা কাম হয়ে যায়, তাদের টেম্পারেচার ফল করে না। হুম, জানো যে বাচ্চারা এসছে সুইমিং পুল থেকে, একটা পুল থেকে বেরিয়ে জলের মধ্যে ছিল, হুম, তুমি একটা পুল থেকে বেরিয়ে তোমার ঠান্ডা লাগে না? হুম, তুমি ইমিডিয়েটলি কি চাও? আমাকে কেউ টাওয়েল দিয়ে দেয়, আমি মুছে নিই বডিটা। হুম, সেরকমই ওরা একটা ক্যাভিটি থেকে আসছে যেখানে শুধু জল, তার মধ্যে সামার সল্ট করছে, সেখান থেকে বেরিয়ে ওদের ঠান্ডা লাগে, ওরা শিভার করে, তুমি দেখবে। তো আমরা আগে মুছে টুছে, ওপর থেকে হিটার থাকে একটা, যাতে করে হিট দেওয়া হয়, আর তারপরে আমরা মাকে দিয়ে দিই। মায়ের যে টাচটা, যেহেতু বেয়ার বডিতে দিই আমরা, তো মায়ের টাচটা ওদের জন্য দুর্দান্ত কাজ করে। তাতে দুজনেরই লাভ, বাচ্চার টেম্পারেচার মেনটেন হয়, বাচ্চা কাম ডাউন হয়ে যায়, তাদের ব্রিদিং ভালো হয়। আর মায়ের কি হয়, মায়ের একটা, দেখো মা 9 মাস রেখেছে, ও চায় যে বেরোনোর পরেই যেন আমি বাচ্চাকে পাছে পাই। ওই প্রথম কিসটা আমি তো অফেন নিয়ে যাই, মাকে প্রথম কিসটা দিয়ে দিই। বাচ্চার প্রথম কিস টু মাদার হ্যাজ টু বি দেয়ার। সো সেটা করানো, মাকে দেখানো, মা তাতেই রাজি হয়ে যায়, তাতেই খুশি হয়ে যায়। অ্যান্ড মিল্ক প্রোডাকশন, তুমি জানো হয়তো যে ইট ইজ এ টোটাল ইমোশনাল ফেনোমেনন। তোমার যে হরমোনগুলো, সেগুলো কিন্তু ইমোশনাল হরমোনস, প্রোল্যাকটিন, অক্সিটোসিন। তো তুমি যদি বাচ্চাকে একবার মাকে যদি বাচ্চা দেখিয়ে দাও, সুন্দর বাচ্চা একটা, তাতেই ওর মিল্ক প্রবাহ শুরু হয়ে যাবে। সো ইটস এ ভেরি সাইকোলজিক্যাল থিং অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট থিং। তাছাড়া আমি ডিলেড কর্ড ক্ল্যাম্পিং গুলো বললাম, যে এটা 1 মিনিট যদি আমরা ডিলে করি কর্ডটাকে ক্ল্যাম্প করা, তাহলে কিন্তু তাতে বাচ্চার 6 মাস বয়সে যে অ্যানিমিয়ার চান্সটা হয় সেটা কমে যায় অনেকটা। কেন যে মনে রাখো যে প্রথম 6 মাসে আমরা শুধু মায়ের দুধ দিচ্ছি, আর দুধে আয়রন খুব বেশি থাকে না। তো ওর যেন আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া না হয়, তার জন্য ডিলেড মিল্ক কর্ড ক্ল্যাম্পিং, মানে 1 মিনিট পরে ক্ল্যাম্পটাকে, কর্ডটাকে কেটে দেওয়াটা অনেক সময় অ্যাভয়েড করে। সো দিজ আর ফিউ থিংস আমাদের জানা উচিত। আর ব্রেস্ট ফিডিং শুরু করে দেওয়া উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল, আর ডেফিনেটলি উইদিন ফার্স্ট আওয়ার অফ বার্থ। মানে 1 ঘন্টা যেন পেরিয়ে না যায় মায়ের ব্রেস্ট ফিডিং হয়নি। অনেকে সদ্যজাত বাচ্চাদের এসিতে রাখেন, মানে বাচ্চা হয়েছে তারপর এসি ঘরে রাখেন, এটা কতটা ঠিকঠাক, বা বাচ্চাকে এসিতে রাখা যায়? কবে থেকে এসিতে রাখতে পারে? দেখো এসি, আমাদের কান্ট্রিটা হলো ট্রপিক্যাল কান্ট্রি। যদি তুমি মে, জুন, জুলাই যদি ভাবো, তখন টেম্পারেচারটা কত? আপ টু 40 চলে যায়। তো 40 ডিগ্রি ইজ নট compatible with a good child growth and also comfort. ওকে কমফর্ট তো দিতেই হবে। আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হলো রুম টেম্পারেচারটা যেন 27 থেকে 28 থাকে। 27-28 রুম টেম্পারেচার তুমি কিভাবে রাখবে? অ্যাজ লং অ্যাজ ডাইরেক্ট ড্রিফট অফ এয়ার না পড়ে, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা ব্যাপার, অনেকেই বাচ্চাদের অনেক বেশি কাপড়ে জড়িয়ে রাখেন, এটা কতটা হেলদি, কতটা ঠিকঠাক? আগেইন, আমরা খুব ট্রপিক্যাল কান্ট্রি, আমাদের দেশটা খুব গরম দেশ, সেখানে তোমাকে দেখতে হবে যে বাচ্চা যদি ঘামে, প্রথম 6 সপ্তাহে ঘামও হয় না, চোখে টিয়ার্সও হয় না, 6 সপ্তাহ পরে এগুলো শুরু হয়। কিন্তু যদি বাচ্চাকে তুমি দেখো যে খুব গরম ফিল করছো, তখন তার মানেই বাচ্চা কাপড়গুলো বেশি হয়ে যাচ্ছে, লেয়ারিং গুলো বেশি হয়ে যাচ্ছে, তখন তুমি একটু কমিয়ে দেবে। সো হাত পা, আমরা যেটা বলি মা বাবাদের, যে হাত পা একটু মাঝে সাঝে টাচ করে দেখবে, খুব গরম না থাকে, ঠান্ডা না থাকে। সো মাঝামাঝি একটা লিউকওয়ার্ম থাকলে উই আন্ডারস্ট্যান্ড দ্যাট উই আর ওকে। এরপরে যদি ডাউট হয়, তুমি টেম্পারেচার নিয়ে দেখতে পারো। তোমার টেম্পারেচার শুড বি বিটুইন 36.5 to 37.5, 36.5 থেকে 37.5, এটা হলো নর্মাল টেম্পারেচার রেঞ্জ। 3 ইডিয়েটে আমরা শিখেছি যে জন্মেছে যে বাচ্চা, তার কাছে গিয়ে বলো না তোকে ডাক্তারি হতে হবে বা তোকে ইঞ্জিনিয়ারিং হতে হবে, আমরা শিখেছি। বাট তার আগে বাবা মাদের আরো অনেক কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে। তুমি এই যেটা আমি বললাম সেইটা বাদ দিয়ে যে ডুজ অ্যান্ড ডোন্টস আছে সেগুলো যদি একটু বলো। নাম্বার 1 ইজ, চেষ্টা করো যখন পেটে বাচ্চা আছে তখন তোমার নিউট্রিশনটা ভালো রাখতে। নাম্বার 2, চেষ্টা করো যে তোমার বাচ্চা নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারিতে হয়। নাম্বার 3, চেষ্টা করো যে তোমার বাচ্চা প্রথম 6 মাস শুধু বুকের দুধ খায়, আর কিচ্ছু না। 6 মাস পরে বাড়ির রান্না আমরা খাওয়াবো, সেটা আমরা ডিসকাস করে নেবো। 4 নম্বর, চেষ্টা করো যে তোমার বাচ্চার 6 মাস পরে কমপ্লিমেন্টারি ফিডিং, মানে সলিড ফিডিং গুলো, এটাও জরুরি। এটা যদি না করো তাহলে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়ে যেতে পারে। আর 5 নম্বর হলো যে 2 বছর পর্যন্ত নিজের দুধটা দিতে থাকবে বাচ্চাকে। সো এটাকে বলি কন্টিনিউড ব্রেস্ট ফিডিং টিল 2 years of age। আমি অফেন আমাদের পেশেন্টগুলোকে বলি, পেরেন্টদের, যে এই 5খানা ফ্যাক্টর, অ্যাডিকুয়েট ম্যাটারনাল নিউট্রিশন, নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি,
exclusive breastfeeding till 6 months of age, complementary feeding initiation at 6 months of age, and continued breastfeeding till 2 years of age. এই 5টা জিনিস যদি করো তাহলে তুমি তোমার তরফ থেকে যতটা করণীয় সেটা তুমি করেছো। ওকে, তারপরে কপাল। ভ্যাকসিনেশনটা কোন সময় থেকে শুরু হয়ে যায়? ভ্যাকসিনেশন প্রথম ভ্যাকসিনেশনটা এট দ্য টাইম অফ বার্থ উইদিন 24 আওয়ার্স দিতে হয়। সেটা অফেন যেখানে জন্ম নেয় সেখানেই হয়ে যায়। তারপর থেকে আমরা 1.5 থেকে 2 মাসে শুরু করি। ওই প্রথম যে ভ্যাকসিনেশনটা ওটা কি প্রোটেক্ট করে? ওর মধ্যে 6টা কি 8খানা আছে অ্যাকচুয়ালি। সো একটা ভ্যাকসিনে 6খানা থাকে, আরেকটা ইনজেকশনে একটা নিউমোনিয়া, নিউমোকক্কাল বলি আমরা, আর একটা ওরাল ভ্যাকসিন থাকে যেটা মুখে দেওয়া হয় সিরাপ লিকুইড, সেটা রোটা ভাইরাস। এই যে 6-in-1 কম্বিনেশন ভ্যাকসিন, তার মধ্যে ডিপথেরিয়া, টিটনাস, পার্টাসিস যেটাকে আমরা ট্রিপল অ্যান্টিজেন বলি, তারপরে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, হেপাটাইটিস বি, আর ইনজেক্টেবল পোলিও। মানে পোলিওটা ড্রপ ফর্মে না হয়, ইনজেকশন ফর্মে আছে। তো এই 6টা জিনিস মিলিয়ে একটা ভ্যাকসিন হয়, তার মধ্যে সবকিছু আমরা ইনজেক্ট করে দিই একটা ইনজেকশনের মাধ্যমে। সো যারা নতুন পেরেন্টস, যারা নতুন বাবা হবেন, মা হবেন বা হতে চলেছেন, তারা অবভিয়াসলি অ্যাংজাইটি করবেন না। ডাক্তারবাবুরা যা যা বললেন সেগুলো মোটামুটি মেনে চলুন, তাহলেই আপনার জীবনটা এবং আপনার বাচ্চার জীবন আরো অনেক বেশি স্মুথ এবং পারফেক্ট হবে। থ্যাংকস আ লট ডক্টর মিত্তাল আজকে আমাদের এই পডকাস্টে আসার জন্য। হোপফুলি পরের আরো একটা পডকাস্টে আপনাকে আমরা পাবো রিগার্ডিং দিস কাইন্ড অফ ডিসকাশন। থ্যাংকস আ লট, আপনাদের অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় আসার জন্য। যারা এই আলোচনাটা পছন্দ করেছেন তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। ঠোঁটের কোণে স্মাইলটাকে পাস অন করতে থাকুন, যাতে সবাই ভালো থাকে এবং আনন্দে থাকে।